নমস্কার। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অনেক দিন পর আজ চলে এসেছি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই আতঙ্কের পরিবেশ যাতে কেটে যায়, সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় এবং এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ হবে এবং এসআইআর ফর্ম যদি কেউ ফিল আপ করতে না পারে, দেশের বাইরে থাকে বা রাজ্যের বাইরে থাকে, তো তিনি কি করবেন, এ বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীমবাবু তিনি পরিষ্কার তার মতামত জানিয়েছেন। আইনি পরিভাষায় তিনি কিভাবে তার থেকে মুক্তি পাবেন তা বিশদে আলোচনা করেছেন। তো আপনারা এসআইআর নিয়ে আতঙ্কিত না হয়ে শেষ পর্যন্ত মন দিয়ে শোনার চেষ্টা করুন, তাহলে হয়তোবা আপনার কাছে অনেকখানি পরিষ্কার হয়ে যাবে। যদিও অনেকটা উদ্বিগ্নতা কেটেছে, কারণ অনেকেই এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল হয়েছে, কিন্তু তারপরেও আমাকে কিছুক্ষণ আগেই ফোন করেছিলেন কোচবিহার থেকে। একটি গ্রামের প্রায় 400-র অধিক ভোটারের নাম 2002 সালের ভোটার লিস্টে, যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আপলোড করেছে সেখানে নেই, সফট কপিতে নেই, হার্ড কপিতে রয়েছে। তারা ভোট দিয়েছেন, 2002 সালে ভোট দিয়েছেন, তার পরবর্তীতে ভোট দিয়েছেন, তারা ভারতের নাগরিক, এত তো সত্ত্বেও নেই। তারা গোটা গ্রামবাসী আজকে মিটিং এ বসেছে, আমাকে সেখান থেকে মিটিং স্থল থেকে ফোন করেছিলেন। আমি বলছি কোনো চিন্তা নেই, আপনাদের একজনেরও নাগরিকত্ব নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না, বা আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের অনেক জায়গায় এই ঘটনা ঘটবে। তার কারণ প্রতি বছর ভোটার লিস্ট সংশোধিত হয়। ভোটার লিস্ট সংশোধিত হলে ভোটার লিস্টে সংযোজন বিয়োজন ঘটে। আর বিশেষ করে আপনারা দেখবেন যারা বিশেষ করে ভোট পরিচালনা করেন, ভোটের সঙ্গে কোনোভাবে যুক্ত, তারা দেখবেন একেবারে নির্দিষ্টভাবে সংযোজন হতো, যে ভোটারের নাম সেই ভোটার তালিকা অ্যাড হতো, ভোটার তালিকার সঙ্গে সেই সংযোজন লিস্ট থাকতো এবং সেই সংযোজন লিস্টের ব্যক্তিরা তারা ভোট দিতেন। দেখুন, এসআইআর কোনো নতুন বিষয় নয়। এসআইআর নির্বাচন কমিশন করতে পারেন, প্রতি বছর করেন, একটু ইন্টেন্সিভলি করছেন। মানে হচ্ছে যে এর আগেও এসআইআর হয়েছে, সেখানেও ওই নির্বাচন কমিশনে, বিশেষ করে নির্বাচন কমিশন মানে কি আপনার গ্রামেরই বা আপনার পাশের গ্রামে একজন মাস্টারমশাই বা একজন সরকারি কর্মী, তিনি বিএলও নিযুক্ত হয়েছেন, তিনি দেখবেন আপনাকে ওই ফর্মটা দিয়েছে, ফর্মটা পূরণ করবেন। ফর্মে আপনার নাম, এপিক কার্ড নাম্বার, আপনার যে 2002 সালে নিজের নাম থাকলে সেটা, বা 2002 সালে নিজের নাম না থাকলে বাবা মার মধ্যে যা নাম্বার থাকবে বাবা বা মায়ের এপিক কার্ড নাম্বার দিয়ে আপনি নাম, অবভিয়াসলি চূড়ান্ত তালিকায় আপনার নাম অ্যাপিয়ার করবে। যদি নাও করে, অনেকেই ভয় পাচ্ছেন যদি নাম কেটে যায়, তাহলে এই যে বলছে অনেক নেতা নেত্রীরা যে তাদের সবই ডিপোর্ট করে দেবে, সব বিএসএফ নিয়ে গিয়ে নাকি ছুঁড়ে ফেলে দেবে, সব রোহিঙ্গারা ধরা পড়ে যাবে। আমি প্রথমে কতগুলো কথা বলি যে এসআইআর এর সঙ্গে, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধিত হওয়ার সঙ্গে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নেই। নিশ্চিতভাবেই ভারতীয় নাগরিকরাই শুধুমাত্র ভারতে ভোট দিতে পারেন, তাদের নামই ভোটার লিস্টে থাকবে। আপনারা ছোটবেলায় পড়েছেন নিশ্চিতভাবেই, সব খারই খারক, কিন্তু সব খারক খার নয়। এসআইআর যাদের নাম আছে তারা প্রত্যেকেই ভারতীয় নাগরিক, এসআইআর যে চূড়ান্ত তালিকা হবে। কিন্তু তার বাইরের যার নাম নেই, তার মানে সে ভারতীয় নাগরিক না, তাকে ডিপোর্ট করে দেবে, এটা হতে পারে না। আমাদের দেশের যে সিটিজেনশিপ, নাগরিকত্বের যে আইন, আমাদের সংবিধানে বলা আছে, আমাদের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে যে এই সিটিজেনশিপ কিভাবে হবে। আর তারপরে সিটিজেনশিপ অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে যে সিটিজেনশিপ কিভাবে পাবে এবং সিটিজেনশিপ কিভাবে লস হবে। আমাদের পার্ট 2 এর দেখবেন এই সিটিজেনশিপ চ্যাপ্টার, সেখানে বলা আছে। আর এই সিটিজেনশিপ অ্যাক্টে আমি নির্দিষ্ট করে বললে, সিটিজেনশিপ অ্যাক্টে সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেকশন 6 এবং সেকশন 7, সেটা হচ্ছে অ্যাকুইজিশন, কিভাবে সিটিজেনশিপ পাবেন তার প্রভিশন গুলো বললাম। বাই বার্থ হলে সিটিজেনশিপ পেতে পারেন, বাই ডিসেন্ট সিটিজেনশিপ পেতে পারেন, বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ পেতে পারেন, বাই ইনকর্পোরেশন সিটিজেনশিপ পেতে পারেন, বাই ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ পেতে পারেন। অন্যদিকে সিটিজেনশিপ লস হবে কিভাবে?
সেকশন 8-এ বলা আছে, সেকশন 9-এ বলা আছে এবং সেকশন 10-এ বলা আছে, সিটিজেনশিপ অ্যাক্টে বলা আছে। সেকশন 8-এ বলা আছে রিনাউন্সিয়েশন, সেকশন 9-এ বলা আছে টার্মিনেশন এবং সেকশন 10-এ বলা আছে ডিপ্রাইভেশন। এই সেকশন 10-এর সাবসেকশন 2-তে একদম নির্দিষ্টভাবে বলা আছে যে এই সিটিজেনশিপ কিভাবে কাড়া যাবে। এই যে বলছেন না কেড়ে নেবে রোহিঙ্গাদের কাছ থেকে, তা এই দায়িত্বটা কার? নির্বাচন কমিশনের? জ্ঞানেশ কুমারের? না, একেবারে নির্দিষ্ট সেকশন 10 সাবসেকশন 2, subject to the provision of this section, the central government may, by order, deprive any such citizen of Indian citizenship if it is satisfied that A, the registration or certificate of naturalization was obtained by means of fraud, false representation, or the concealment of any material fact, or B, that citizen has shown himself by act or speech to be disloyal or disaffected towards the Constitution of India as by law established, or এভাবে প্রভিশন গুলো বলা আছে। অর্থাৎ এই ক্ষমতাটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের। এই যে সমস্ত বিজেপি নেতারা না বুঝে বলছেন যে এসআইআর হওয়ার পরে মানে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত তারা ওয়েট করবে, দিয়ে দেখবে কাদের নাম বাধ্য হলো, তারপরে তারা তাদের দেশ থেকে তাড়াবে। কেন ফেব্রুয়ারি পর্যন্ত কি বোনাঞ্জা অফার দিয়েছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত রোহিঙ্গারা আমার দেশের জল খাবে, আমার দেশের হাওয়ায় শ্বাস প্রশ্বাস নেবে, আমার ভাত খাবে? রোহিঙ্গাদের ভাত সেন্ট্রাল গভর্নমেন্ট খেতে দিচ্ছে কেন? তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদী রোহিঙ্গাদের হয়ে সরি টু সে বলতে বাধ্য হচ্ছে, দালালি করছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট জানে না কে রোহিঙ্গা? আর রোহিঙ্গা বলছেন কোটিখানেক রোহিঙ্গা, গোটা বিশ্বে রোহিঙ্গা হচ্ছে 14 লাখ। 2017 সালে রোহিঙ্গার সমস্যা, আচ্ছা রোহিঙ্গার সমস্যা শুরু হলো যখন 2017 সালে, তখন তো এই দেশে নরেন্দ্র মোদী সরকারে চলে এসছেন। রোহিঙ্গারা এই দেশে এলো কি করে? বর্ডার পেরিয়ে ঢুকতে দিয়েছিলেন? টাকা পয়সা পেয়েছিলেন? তা সেই রোহিঙ্গাদের কেন 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা, আমি তর্কের খাতে ধরে নিলাম যে ঢোকার সময় মানে কেউ টাকা পয়সা খেয়ে নিয়েছিল, অমিত শাহ কেউ টাকা পয়সা খেয়ে নিয়েছিল, তর্কের খাতিরে ধরলাম। তারপরে মমতা ব্যানার্জির তার দলের তৃণমূল কংগ্রেসের এইসব চোটটা গুলো হয়তো তাদের কার্ডও বানিয়ে দিয়েছে, তারপরে ধরলেন না কেন? তারপরে ধরতে অসুবিধা কি ছিল? এসআইআর করার পরে ধরা যাবে। ভারতবর্ষের কোন আইনে বলা আছে যে এসআইআর করে লিস্ট হবে তারপরে ধরা যাবে রোহিঙ্গা? ভারতীয় নাগরিকত্ব কাউকে ডিপ্রাইভ করতে হলে, ইভেন ভুল করেও যদি কেউ পায় বা নিয়ে নেয়, নাগরিকত্ব ডিপ্রাইভ কে করতে পারে? সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টে কে আছে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তাহলে কি শুভেন্দুবাবু বলছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অযোগ্য, যারা রোহিঙ্গাদের বসে বসে 2017 সাল থেকে এখনো খাওয়াচ্ছে, আমার ভাত, আমার জল, আমার হাওয়া খেয়ে রোহিঙ্গারা খেয়ে ঘুরে বেড়াচ্ছে? তাহলে রোহিঙ্গারা ভারতবর্ষের জল হাওয়ায় বড় হচ্ছে আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ বসে বসে দেখছে। পাওয়ার তো সেন্ট্রাল গভর্নমেন্টের, এ তো স্টেট গভর্নমেন্টের পাওয়ার না। মমতা ব্যানার্জির সাথে অনেক পার্থক্য আছে, আমি মনে করি মমতা ব্যানার্জির জেলে যাওয়া উচিত, কিন্তু ক্ষমতা তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছেন না কেন? কেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এই দেশের রোহিঙ্গা বাস করা সত্ত্বেও চুপচাপ আছে? ঘাট চেপে ধরে বের করে দেবেন না কেন? আজকে রাতে বের করবেন না কেন? কেন ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করবেন এসআইআর এর জন্য? গরিব মানুষকে ভয় দেখাচ্ছেন এইসব বলে টলে। কারণ ভোট, আপনাদের দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির ভোট কনসোলিডেট করা। এই রাজ্যের বিজেপির দায়িত্ব হচ্ছে মমতা ব্যানার্জির ভোট কনসোলিডেট করা। এই ভয়ের ব্যবসা চালিয়ে মমতা ব্যানার্জি ভোট কনসোলিডেট করছে। আর মমতা ব্যানার্জি ভোট কনসোলিডেট করে আবার ক্ষমতায় আসবে, এই দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপিকে, রাজ্যের বিজেপিকে। মমতা ব্যানার্জি একটা ইস্যু পেয়েছে 2026-এর আগে, কারণ মমতা ব্যানার্জি জানে সাধারণ ইস্যুতে ভোট হলে ওর কি অবস্থা হবে, জনগণ ক্ষিপ্ত। এই অবস্থায় দাঁড়িয়ে ওর একটা ইস্যু প্রয়োজন। এর আগে সিএ এনআরসি পেয়েছিল, ওই সিএ এনআরসি টাইপের একটা ইস্যু প্রয়োজন। আর সেই ইস্যু সাপ্লাই করেছে এই বর্তমানের বিজেপি সরকার। বিজেপি সরকার কেন বলছি বলবেন তো, নির্বাচন কমিশন এসআইআর, হ্যাঁ এটা ক্ষমতাটা নির্বাচন কমিশনের, কিন্তু এই যে নির্বাচন কমিশনার অ্যাপয়েন্ট করার যে বডি,
যে সমস্ত ব্যক্তিবর্গ, এর কম্পোজিশন চেঞ্জ করা হয়েছে। সেখানে প্রিডমিনেন্টলি সরকারের যাকে পছন্দ তাকেই নির্বাচন কমিশনার। বুঝতেই পারছেন, একটার পর একটা প্রেস কনফারেন্স করে যেভাবে ওই কোথাকার মডেলকে হরিয়ানার ভোটার বানানো হয়েছে আজকেই দেখেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে নির্বাচনটাকে কি করতে চলেছে। এর আগেও এসআইআর হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এসআইআর নিয়ে এই আবহাওয়া কেন? খুব পরিষ্কার, এই আবহাওয়া তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? দেখুন, নাগরিকত্বের সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এসআইআর হচ্ছে কে নাম, কার নাম বাদ যাবে, কার নাম বাদ যাবে না। সিএ দিয়ে নাগরিকত্ব দিতে এতদিন কি অসুবিধা ছিল? এসআইআর এর জন্য অপেক্ষা করে তাদের নাম কাটা যাবে, তারপরে মতুয়ারা নাগরিকত্ব পাবে, এটা হতে পারে? কেন আজকে রাতের মধ্যে পাবে না? কেন কালকে রাতের মধ্যে পাবে না? এসআইআর এর সাথে এসআইআর হয় রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে নাগরিকত্ব দেওয়া হবে, সিটিজেনশিপ অ্যাক্টে, দুটো সম্পূর্ণ আলাদা আইন। এসআইআর হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে সেকশন 21 অনুযায়ী। এসআইআর এর নাম থাকলেও কিছু যায় আসে না, এবার একজন ভারতীয় নাগরিকের এসআইআর এর ফলে নাম কাটা গেলেও কিছু যায় আসে না। ইভেন একজন ভারতীয় নাগরিক যদি মনে করে আমি ভোটার লিস্টের নাম তুলাবো না, কার বাবার কি করার আছে? ভোট কি দিতে কাউকে বাধ্য করাতে পারেন নাকি? ভারতবর্ষের এরকম কোন আইন নেই। ইচ্ছা হলে ভোট দেবে, না ইচ্ছা হলে ভোট দেবে না। কিন্তু হ্যাঁ, আমি মনে করি গণতান্ত্রিক কাঠামোতে আপনাকে অবশ্যই ভোট দেওয়া উচিত, সেটা আলাদা বিষয়, কিন্তু কাউকে বাধ্য করতে পারেন না। আমার ভোটাধিকার রয়েছে, দ্যাট ডাজন্ট মিন যে আমাকে বাধ্যতামূলকভাবে ভোট দিতে যেতে হবে। যে কোনো নাগরিকের ইচ্ছা হলে সে ভোটার লিস্টে নাম তোলাবে, ইচ্ছা হলে নাম, না ইচ্ছা হলে নাম তোলাবে না। ধরুন একজন মুর্শিদাবাদের মানুষ, বা একজন নদিয়ার মানুষ, একজন বর্ধমানের মানুষ, একজন মালদার মানুষ কেরলে বা কর্ণাটকে বা হরিয়ানায় কোন এক জায়গায় কাজে গেছে। গরিব মানুষ, পশ্চিমবঙ্গে কাজ নেই, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, বিএলও বাড়িতে এনুমারেশন ফর্ম নিয়ে গেছে। তো আগামী 1 মাসে আসবে না কেরল থেকে বা কর্ণাটক থেকে বা হরিয়ানা থেকে, ফর্ম পাবে না, তার আপডেট হবে না। ওই ইসিআই এনইটি যে অ্যাপস আছে, আপডেট হলো না, নাম বাদ হয়ে গেল চূড়ান্ত তালিকা থেকে। কেরলে আছে বা হরিয়ানায় আছে, 6 মাস পর ফিরলো, দিয়ে এসে দেখছে নাম বাতিল হয়ে গেছে, বা 6 মাস আগেই, মানে আমি জানি না বিজেপির নেতারা সেখানে পৌঁছে গিয়ে তাকে বিএসএফ দিয়ে ছুড়ে ফেলে দেবে কিনা, কোন আইনে ছুড়ে ফেলে দেবে তাও দেখা যাবে। এসব মিথ্যা কথা, এসব ঢপের কথা। তার নাম কাটা গেল, তো সে এসে আবার নাম তোলাতে পারবে না। পরের দিন ঘাট চেপে ধরবেন, দিয়ে নাম উঠে যাবে। প্রসেস আছে অবভিয়াসলি। ফলে এই যে মিথ্যাচার করা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যাচার। যে এসআইআর করে নাম বাতিল হয়ে গেলেই, বা এসআইআর করলে ফেব্রুয়ারি মাসে রোহিঙ্গা ধরা যাবে, কেন আজকে রাতে রোহিঙ্গা ধরা যাবে না? সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা ওটা। বিজেপি নেতা রোহিঙ্গা চেনে, আর গোটা সরকারটা একটা রোহিঙ্গা চিনে না? হ্যাঁ, এ তো বলছে গোটা সরকার মানে অকর্মণ্য। বিজেপি নেতা রোহিঙ্গা চেনে, আর গোটা সরকারটা একটা রোহিঙ্গা চেনে না? তো গোটা সরকার অকর্মণ্য, এ কথা বলছেন। যে কেন্দ্রের সরকার, ঘুরিয়ে বলা যে কেন্দ্রের সরকার অকর্মণ্য। দেখো, রোহিঙ্গা থাকা সত্ত্বেও তাদের নির্বাচন কমিশন এসআইআর করবে, তারপরে আমরা চিনতে পারবো। কেন চোখে ঠুলি পড়ে বসে আছেন? রোহিঙ্গাকে দেশ থেকে তাড়াতে গেলে কি এসআইআর লাগে নাকি? সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে রাতে মনে করবে, ধরে ছুড়ে ফেলে দিয়ে আসবে রোহিঙ্গা, অর্ডার পাস করবে যে হ্যাঁ এই এসে দেখবে, ছুড়ে ফেলে দিয়ে আসবে, অসুবিধা কি আছে? রোহিঙ্গা ধরতে গেলে কোনো এসআইআর লাগে না। ফলে এসব ঢপবাজি করছে, মিথ্যা কথা বলছে। আপনাদেরকে মিথ্যা কথা বলে বেসিক্যালি গোমরাও করছে। অনেকে ফোন করছেন এসআইআর নিয়ে আতঙ্কিত, সত্যি আতঙ্কিত। আর যারা ফোন করছেন তারা কেউ কিন্তু মানে খুব স্বল্প সংখ্যক মুসলিম কমিউনিটির মানুষ, বেশিরভাগ হিন্দু কমিউনিটির মানুষ। এই যে কুচবিহারের ঘটনা বললাম, তারা এখন মিটিং এ বসেছে। এই যে বনগাঁ, রানাঘাট, দমদম, বেলগরিয়া, বিস্তীর্ণ অঞ্চল 24 পরগনার, 24 পরগনাতে, ওপার বাংলা থেকে এসছে পশ্চিমবঙ্গে। দেখুন, নাগরিকত্ব, এই যে আইন, ভারতবর্ষের নাগরিকত্ব, ভারতবর্ষ করুন না, বিশ্বের যে কোনো দেশের নাগরিকত্ব। আজকে নিউ ইয়র্ক শহরের
মেয়র নির্বাচন হয়েছে, গোটা দেশের সমাজ মাধ্যমে ভরে গেছে। দেখো মীরা নায়ারের ছেলে ভারতীয় বংশোদ্ভূত, একদিকে ভারতীয় বংশোদ্ভূত, মা ভারতীয়, বাবা উগান্ডান, স্ত্রী সিরিয়ার, গিয়ে আমেরিকায় পৌঁছেছে, আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হয়েছে। সে তো বিদেশি, আমেরিকার জন্য তো সে তো বিদেশি, ফরেনার। যেমন যে কোনো দেশ তার নাগরিকত্ব যে প্রসেস, যে ইভলভিং প্রসেস, আমাদের দেশেও যেদিন সংবিধানটা এলো সেদিন বাই বার্থ যারা ছিল তারা ভারতীয় নাগরিক হলো। সংবিধানে বলা আছে কিভাবে নাগরিকত্ব, সিটিজেনশিপ at the commencement of this constitution, কিভাবে বলা আছে at the commencement of this constitution every person who has his domicile in the territory of India, who was born in the territory of India, or either or whose parents was born in the territory of India, or who has been ordinary resident in the territory of India for not less than 5 years immediately preceding such commencement shall be a citizen of India, section 5. তারপরে কি হয়েছে? সিটিজেনশিপ অ্যাক্ট এসছে। সিটিজেনশিপ অ্যাক্টে 1987 সাল থেকে শুরু করে 2013 সাল পরপর অ্যামেন্ডমেন্ট এসছে। টাইম টু টাইম সিটিজেনশিপ মানে নাগরিকত্ব কারা পাবেন, ভারতীয় নাগরিক কারা হবেন, এটা ইভলভ হয়েছে, এটা ইভলভিং প্রসেস। এই যে সিএ করে টাইম ফ্রেমটা বাড়ালেন, চ্যালেঞ্জ আছে সুপ্রিম কোর্টে, বললো সে অন্য বিষয়। বললেন যে এই দেশ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত 2024 সালে যারা আসবে তাদের নাগরিকত্ব দেওয়া যেতে পারে। তার মানে এই নয় যারা এসছে তারা প্রত্যেকেই নাগরিকত্ব পাবে, কিচ্ছু দেখা হবে না। আমার প্রশ্ন, যদি তাই যদি হয়, কজনকে নাগরিকত্ব দিয়েছেন সিএ মাধ্যম দিয়ে? আর এর আগে আন্নান স্বামীর নাগরিকত্ব পেতে কোন সিএ লেগেছিল? ফলে হ্যাঁ, নিশ্চিতভাবে অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যাক্টে হবে, সেটাই স্বাভাবিক। ল হচ্ছে একটা ডাইনামিক পদ্ধতি, সেখানে ডাইনামিসিজম থাকবে, টাইম টু টাইম অ্যামেন্ডমেন্ট হবে। কিন্তু ভারতীয় নাগরিক কারা হবে? ভারতবর্ষের ঐতিহ্য কি? ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে গ্রহণ, বর্জন না। ভারতবর্ষে শক, হুন, মুঘল এসছে, আক্রমণ করেছে, কেউ সম্পদ লুট করে নিয়ে গেছে, আবার কেউ ভারতবর্ষের জল হাওয়ায় মিশে গিয়ে যে সম্রাট ছিল সেই সম্রাটের পরিবারের রানী হাওড়ায় চা বিক্রি করে। এটা ভারতবর্ষ। সেই মুঘল সম্রাটরাই আবার দেখবেন একটার পর একটা স্থাপত্য তৈরি করেছে, আবার তাদের পরিবারেরই বিয়ে হয়েছে এখন এই হাওড়ায় চা বিক্রি করে। অনেকবার দেখেছেন নিউজ পেপারে বা ইভেন সমাজ মাধ্যমে দেখবেন। অর্থাৎ ভারতবর্ষে এসে তারা মিশে গেছে। ফলে এই যে ভারতবর্ষ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ, গ্রহণের ভারতবর্ষ, সেখান থেকে হঠাৎ করে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার জন্য এর আগে বললেন নোটবন্দি হলেই ডিমনিটাইজেশন হবে, আর কোনো জঙ্গি কার্যকলাপ হবে না, আর কালো টাকা, ব্ল্যাক মানি সব গান, সব চলে যাবে, আর ব্ল্যাক মানি থাকবে না, কারণ ব্ল্যাক মানি তো সব ক্যাশে, সব বাড়িতে সব রেখে দেয়। কালো টাকা ডিমনিটাইজেশনের পরে কতটা কমেছে, আর জঙ্গি আক্রমণ কতটা কমেছে, ওই তারপরে তো অপারেশন সিঁদুর করতে হয়েছিল। ফলে তারপরে আবার বললেন সবকিছু জোড়ো, আধারের সাথে প্যান জোড়ো, আধারের সাথে এটা জোড়ো, যদিও সুপ্রিম কোর্ট বলে দিল আধার ম্যান্ডেটারি না। আধার কার্ডটা তৈরি করে বললেন যে এটা কখনোই আর মানে এটা 2 নম্বরই করা যাবে না, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখে সমস্ত রেটিনার ম্যাপিং নিয়ে নিচ্ছে, এর 2 নম্বরই সম্ভবই না। আধার কার্ড করলেন কয়েক হাজার কোটি টাকা খরচা করে, 250 টাকার মেশিন দিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জিওর সিম উঠছে। তো জিওর সিম উঠা যে আধার কার্ডের তথ্য, সেই তথ্যটা তো এই এপিক কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট করে জেনুইন ভোটার, ফেক ভোটার ধরা যায়। কেন ধরছেন না? কেন সরকার বা রাজনৈতিক দলগুলো, আমি জানি না কেন তারা নির্বাচন কমিশনকে এই সাজেশন দিচ্ছেন না, বা নির্বাচন কমিশন কেন এটা করছে না। যদিও আধারের সাথে এপিক কার্ড অ্যাড করা যায় ফর্ম 8 ফিল আপ করে,
আমি আপনাদের দেখিয়ে দিতে পারি, ওই ইসিআই এনইটি যে অ্যাপ, সহজেই। এবার আপনি আপনার এপিকে এপিক ডাউনলোড করতে পারেন ওই অ্যাপস থেকে। কিন্তু তারপরেও কিভাবে প্রশান্ত কিশোরের নাম 2 জায়গায়, ওই যে ব্রাজিলিয়ান মডেল, সেই ব্রাজিলিয়ান মডেলের হরিয়ানায় 10 জায়গায় 22 বার ভোট দিচ্ছে, কিভাবে সম্ভব? কেন এই ম্যাপিং করতে পারবেন না? আপনি বলছেন আমি ম্যাপিং করব, কেন এই ম্যাপিং সম্ভব হচ্ছে না? 10 জায়গায় 20 জায়গায় সব নাম থাকছে, 2 জায়গায় নাম থাকছে, কেন সম্ভব হচ্ছে না? কেন রাহুল গান্ধীকে দেখাতে হচ্ছে, বা অন্যান্য লোকজনদের দেখিয়ে দিতে হচ্ছে, বা সুজন চক্রবর্তীকে দেখাতে হচ্ছে যে এত ভোটার সব 2 নম্বরই ভোটার? কেন মৃত ভোটার দিনের পর দিন থেকে যাবে? মৃত ভোটার অনেকেই আছে যাদের ওই এলআইসি থেকে টাকা ওঠে, বা পেনশন বন্ধ হয়ে যায়, লাইফ সার্টিফিকেট দিতে পারেন না বলে। তো তাদের কেন ওটা একটা কমন প্ল্যাটফর্ম থাকবে না, যে সেটা জেনে যাবে নির্বাচন কমিশন, সে নাম বাতিল হয়ে যাবে? তাহলে এত এসআইআর করার দরকারই হয় না। আর এসআইআর এটা নির্বাচন কমিশনের দায়িত্ব, এসআইআর নাগরিকের দায়িত্ব না। এ তো নাগরিকের ঘাড়ে এনুমারেশন ফর্ম নিয়ে এসে নাগরিকের ঘাড়ে ফেলে দিলেন। আপনি স্বচ্ছতার সঙ্গে লিস্ট তৈরি করবেন মশাই, নির্বাচন কমিশন। ডাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এসআইআর যারা কর্মী, তারা কে? পাড়ার মাস্টার মশাই, নাহলে সরকারি কর্মচারী। নির্বাচন কমিশনের নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই। তাহলে এইটা নিয়ে এই দুটো রাজনৈতিক দল এই রাজ্যে, বিজেপি আর তৃণমূল কংগ্রেস, তৃণমূল বলছে এসআইআর করলে সব মুসলমানের নাম বাতিল হয়ে যায়, অতএব আন্দোলন করতে হবে। আর মমতা ব্যানার্জি তো বলেই দিয়েছিল, আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না। কি করে মমতা ব্যানার্জি জীবন্ত আছে এটা মেনে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, কি করে আমি জানি না। জীবন্ত মমতা এসআইআর দুটো তো একসঙ্গে থাকতে পারে না, যদি আমি ওনার দীর্ঘায়ু কামনা করি, কারণ অনেকদিন জেলে থাকতে হবে। তারপরেও আমি বলবো যে এসআইআর নিয়ে এরা মিথ্যা ভয় দেখাচ্ছে। নিশ্চিতভাবে আপনি আপনার এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, যেহেতু সেটা নিয়ম করেছে, আপনি নিশ্চিতভাবে আপনার নাম তুলবেন। আপনি যদি ভোট দিতে ইচ্ছুক হন, এবং ভোট দিতে সবাই ইচ্ছুক হবেন, অন্ততপক্ষে এবারের জন্য এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হাঁটাতেই হবে, যেমন করে হোক। কিন্তু তার মানে এই নয় এসআইআর করে, এসআইআর ফলে এই যে নাম বাতিল হবে, এই যে পরিবেশ তৈরি করছেন, এটা ঠিক না। আর এসআইআর করে নাম বাতিল হয়ে গেলে, আর এক পক্ষ বলছে নাম বাতিল হয়ে গেলে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে বিএসএ, এটাও ঠিক না। কারণ কেউ নাগরিক নন, ভারতীয় নাগরিক নন, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে, নাহলে ফরেনার্স অ্যাক্টে আপনাকে তাকে গ্রেপ্তার, যাই হোক, তাকে ফরেনার্স বলে গ্রেপ্তার করতে হবে, যে উইদাউট এনি অথরিটি অথবা উইদাউট এনি ডকুমেন্ট সে এসে ভারতবর্ষে বসবাস করছে। সেদিন বললেন 25% রোহিঙ্গা চলে গেছে। 25% রোহিঙ্গা ঢুকলো, 100% রোহিঙ্গা ঢুকলো, আর 25% তার রোহিঙ্গা তার মধ্যে বেরিয়ে চলে গেল। বিএসএফ কি ঘুমাচ্ছিল না অমিত শাহ ঘুমাচ্ছিল? মানে সেদিনকার রাতের জন্য স্পেশাল বোনাঞ্জা ছিল রোহিঙ্গাদের জন্য। আমার দেশে 2017 সালে ঢুকলো, 2025 সাল পর্যন্ত রোহিঙ্গা গুলো খেলো, আমার দেশের জল খেয়ে বড় হলো, আমার দেশে ভাত খেয়ে বড় হলো, আমার দেশের হাওয়াই শ্বাস প্রশ্বাস নিয়ে বড় হলো। তাদেরকে ছেড়ে যেতে দিলেন কেন? ধরে এনে পিটিয়ে পিঠের চামড়া তুলে নিলেন না কেন? লোকে তো এই প্রশ্ন করবে। কথাগুলো যুক্তি থাকা তো উচিত, যে যদি দেখা যায় যে সত্যি সত্যিই ভারতবর্ষে অবৈধ ভোটারের সংখ্যা অনেক, তাহলে প্রশ্ন আসবে এই অবৈধ ভোটার তৈরি হলো কি করে, বিদেশ থেকে এলো কিভাবে, কি বর্ডার কি খোলা রেখেছে, নাকি তার আকাশপথে এলো? আকাশপথে যদি আসে, সিআইএসএফ কি করছিল, স্বরাষ্ট্র দপ্তর কি করছিল, প্রশ্ন তো আসবে। আমাদের প্রতিরক্ষা দপ্তর কি করছিল? তাহলে স্বরাষ্ট্র দপ্তর, প্রতিরক্ষা দপ্তর, এই নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। আর দেখুন,
এই যে হিন্দু মুসলমান কথা হচ্ছে, আমি এর আগেও বলেছি যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এটা সত্য, আপনি যদি প্রকৃত ডাটা অ্যানালিসিস করেন তাহলে দেখবেন বাংলাদেশ থেকে আগত মুসলমানের থেকে আগত হিন্দুর সংখ্যা অনেক বেশি। আর বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা মুসলিমের সংখ্যার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাওয়া মুসলিম সংখ্যা যদি তুল্যমূল্য আলোচনা করা হয় তাহলে দেখবেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে যাওয়া মুসলমানের সংখ্যা বেশি হবে বাংলাদেশে। তার কারণ হচ্ছে, দেখুন, একটা হচ্ছে ধর্মীয় পরিচিতির কারণ। দ্বিতীয় কথা বলি, এই যে ধরুন বাংলাদেশ থেকে আসবে কিসের জন্য? ওখানে অত্যাচারিত, যদি হিন্দু অত্যাচারিত হয় এখানে প্রোটেকশন পাওয়ার জন্য আসতে পারে, এক। দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক কারণে। বাংলাদেশ থেকে লোকে আরবে চলে যাবে, দুবাইয়ে চলে যাচ্ছে, ভারতবর্ষ থেকেও যাচ্ছে। এরা আবার অনেকে গর্ব করে বলে, দেখো আরবে মন্দির তৈরি হচ্ছে। আর আরবে মন্দির তৈরি হচ্ছে কেন? সেখানে গিয়ে হিন্দুরা গিয়ে বাস করতে বাধ্য হচ্ছে, তার কারণ এখানে কাজ নেই। তো আমার খুব ভালো লাগছে। আর এই যদি নাগরিকত্ব খুঁজতে খুঁজতে চলে যান পিছতে পিছতে, একসময় তো আপনাদেরকেও বিদেশি ডিক্লেয়ার করবো এই দেশের আদিবাসীরা, বলবো আপনি তো মশাই বাইরে থেকে এসছেন, এই দেশ তো আদিবাসীদের দেশ। তো আদিবাসীরা বলবো আমাদের দেশ, বাদ বাকি সবাই বেরিয়ে চলে যাও, মেনে নেবেন তো? একজন লিখছেন, হ্যাঁ আগেও তো এসআইআর হয়েছে, কিন্তু এরকম তো কিছু। হ্যাঁ সত্যিই তো তাই। এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা নাগরিকের দায়িত্ব না। নির্বাচন কমিশনের দায়িত্ব স্বচ্ছতার সঙ্গে লিস্ট বের করা। ওর স্বচ্ছতার সঙ্গে লিস্ট বের করবে, নাগরিককে ট্যাক্স দিচ্ছে। আগে মোদি ট্যাক্স দিয়েছে ভাই আর বেহেনা বলে, আর এখন জ্ঞানেশ কুমার ট্যাক্স দিচ্ছে এনুমারেশন ফর্ম করে। কেন? সমস্ত রাজনৈতিক দলগুলোর বলা উচিত, তুমি কি মানে জনগণকে ট্যাক্স দিচ্ছ নাকি? আমাকে কালকে এসে এক দিদিমণি, তিনি নিজে বিয়ে হলো এই শিয়ালদা অঞ্চল, তিনি নিজে বিয়ে হলো, কিন্তু মেদিনীপুরের মেয়ে কলকাতায় বিয়ে হয়েছে। এই হেড টিচার নিয়ে মামলা করেছেন। তিনি নিজে ফর্ম বিলি করেছেন 100 টাকা করে, প্রথম দিন 100টা ফর্ম বিলি করেছেন। তাকে এখন তার বাবার নাম 2002 লিস্টে ছিল না, এখন গিয়ে সে খোঁজ করতে হবে। সে বিএলওর কাজ করবে না, গিয়ে মেদিনীপুরে গিয়ে এখন সেই লিস্ট খোঁজ করে বেড়াবে, কারণ 2002 সালের লিস্টে বাবার নাম নেই। সে নিজে বিএলও, মেদিনীপুর থেকে ট্রান্সফার হয়ে এসছেন কলকাতা বিবাহ সূত্রে, যেহেতু কলকাতা বিয়ে হয়েছে। এই অবস্থা, বিএলও নিযুক্ত হয়েছে, তাকে এখন খোঁজ করতে যেতে হবে। তার নিজের বাবার নাম যেহেতু 2002 সালে তার আগে মারা গেছেন, ফলে তার বাবার নাম এখন খুঁজতে তাকে বেরোতে হবে। কখন করবেন? এইভাবে কি জনগণকে ব্যতিব্যস্ত করার জন্য, জনগণকে ট্যাক্স দেওয়ার জন্য এই সরকার আর নির্বাচন কমিশন রয়েছে? এই নির্বাচন কমিশনের এইভাবে জনগণের উপর অত্যাচার নামিয়ে আনা উচিত, এটা অত্যাচার। আরে আপনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছেন, করুন, আপনি নিজে দেখে ঘুরে ঘুরে দেখে নিন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন। জনগণকে ট্যাক্স দেবেন, লোকে সব রুজির কাজে। যে আমার চেম্বারের নিচে, যেখানে বসে আমি ফেসবুক লাইভ, আমার চেম্বারের নিচে এই আপনারা যারা আসেন হাইকোর্ট পড়ায় তারা প্রত্যেকেই জানেন, যারা কেউ জেরক্সের দোকান খুলেছে, কেউ চায়ের দোকান খুলেছে, কেউ এটা সেটা দোকান লাগিয়েছে, কেউ কাগজ বিক্রি করে, মানে কাগজ, যে A4 কাগজগুলো, তার সব বেশিরভাগ মেদিনীপুর জেলার ছেলে মেয়ে। এসে সব যেতে হবে। এবং কলকাতা হাইকোর্টে কতজন প্র্যাকটিস করে? জেলার সব লোকজন, বেশিরভাগটাই। ফলে এই যে সমস্যা তৈরি করছেন, মানুষের দৈনন্দিন রুটি রুজির লড়াই কঠিন হচ্ছে, তাকে আবার এক্সট্রা ট্যাক্স দিচ্ছেন, এবার কাগজ খুঁজে বেড়াও। আপনি খুঁজুন, আপনি দেখুন কাকে ভোটার লিস্টে। আর এই ভোটার লিস্ট স্বচ্ছতা করার নাম করে কাউকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া বন্ধ করুন। আপনি স্বচ্ছতার জন্য আপনি যা ইচ্ছা তাই করুন, জনগণকে ট্যাক্স দিচ্ছেন কেন? জনগণকে ট্যাক্স দিতে পারেন না এইভাবে। ভাই আর বেহেনা বলে কেউ জনগণকে ট্যাক্স দিচ্ছে, জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জনগণকে ট্যাক্স দিচ্ছে। এ কি?
এইভাবে মানুষ কিন্তু বেশি দিন বরদাস্ত করবে না। আর যারা এই ভয় পাচ্ছেন, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, ওই পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু সম্প্রদায় বিভিন্ন মানুষজন, তারা ভয় করছেন যে তাদের যে নাম বাতিল হতে পারে। না, আপনাদের নাম নিশ্চিতভাবে যখন আছে, আপনাদের যা কাগজপত্র আছে দেখান। আমাদের যে নাগরিকত্ব, যে আইন হচ্ছে ডাইনামিক প্রসেস। আইন তৈরি করা হয় যাতে কোনো প্রকার আনরেস্ট না তৈরি হয়। দেখুন, আইনের একটা তো উদ্দেশ্য আছে। আইনের উদ্দেশ্য হচ্ছে যাতে কনফ্লিক্টটা মিনিমাইজ করা যায়। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এরা আইন করে আপনার উপরে এমন জিনিস থপে দিচ্ছে যাতে কনফ্লিক্টটা ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। এই ম্যাক্সিমাইজেশন অফ কনফ্লিক্ট চাই না, মিনিমাইজেশন অফ কনফ্লিক্ট চাই। সেই উদ্দেশ্যে যারা আইন তৈরি করবে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন। যারা কনফ্লিক্টটাকে বাড়াচ্ছে তাদেরকে নিয়ে এলে কখনোই, আর এরা মূর্খের মতো এর কাজ করছে। এইটা যদি করতে থাকে তাহলে কিন্তু এই কনফ্লিক্ট বাড়তে থাকলে যারা আইন তৈরি করছেন আলটিমেট চাপটা তাদের উপর পড়বে। আর যে দেশ যত বেশি বিভিন্ন কালচারের মানুষকে গ্রহণ করবে সেই দেশ তত সমৃদ্ধশালী হয়। এই আমেরিকা করে এত আপনাদের ফ্যান্টাসি আছে, এই বিজেপি নেতাদের ছেলেমেয়েরা গিয়ে আমেরিকায় বসবাস করে। আমেরিকা কি করে, ওই মানে যারা পিওর আমেরিকান তারা সবকটা লেজি, সবকটা সারাদিন শুয়ে বসে থাকছে বেশিরভাগটাই। আমেরিকাকে চালায়, আমেরিকার কাজ করা লোক হচ্ছে এই বিভিন্ন দেশ থেকে যাওয়া এই মিডানায়ারের ছেলেদের মতো ছেলেমেয়েরা, যারা আমেরিকাকে চালায়। দেখবেন পূর্ববঙ্গ থেকে যে সমস্ত যারা এসছেন, বাঙাল বলে যাদের বলা হয়, তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ। আমার দেশকে, আমার রাজ্যকে তৈরি করেছে তারা। হঠাৎ করে কালকে বলে দেবেন তারা ভারতীয় নাগরিক না, তারা ছুড়ে ফেলে দিয়ে আসবেন। আমি বলছি একজনেরও নাগরিক করতে যাবে না, একজনকেও ছুড়ে ফেলতে পারবে না, একজনের নামও লিস্ট থেকে বাতিল হবে না। আপনারা ওদেশ থেকে অত্যাচারিত হয়ে এদেশে এসছেন, আমরা গ্রহণ করেছি। ফলে একজনেরও নাম বাতিল হবে না। কেন হবে? দীর্ঘদিনের আন্দোলন, যারা ভারতীয় নাগরিক তাদের কেন নাম বাতিল হবে? আর দেখুন, আইন তৈরি হয় মানুষের জন্য। মানুষকে আপনি ব্যতিব্যস্ত করবেন, এটা মানুষ বেশি দিন মেনে নেবে না। সকলে ভালো থাকবেন। নিশ্চিতভাবেই এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। আর কুচবিহার থেকে যারা ফোন করেছিলেন তাদের বলি যে একদমই আপনারাও আতঙ্কিত হবেন না। নিশ্চিতভাবেই আপনারা ভারতীয় নাগরিক ছিলেন, আছেন এবং থাকবেন।